विपक्ष के नेता शुभेंदु अधिकारी का दुर्गापुर के पंसिउली से मदरवानी एसीएल मैदान तक सुरक्षा मार्च। मंगलवार दोपहर राज्य की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस का गढ़ माने जाने वाले पांडवेश्वर विधानसभा क्षेत्र का इलाका भाजपा नेता शुभेंदु अधिकारी के सुरक्षा मार्च पर केंद्रित है। किसी भी अप्रिय घटना से बचने के लिए इस दिन पुलिस व्यवस्था चकाचौबंद थी। भाजपा के आसनसोल संगठनात्मक जिले में आज दोपहर शुभेंदु अधिकारी के मार्च पर पुलिस की कड़ी निगरानी रही। पश्चिम बर्धमान जिले के तृणमूल कांग्रेस अध्यक्ष और पांडवेश्वर से विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने आज कई मुद्दों पर मीडिया से बातचीत की। जिस तरह भैया के मां को भी चोट लगा था, क्या कहेंगे? पुलिस के खिलाफ एक्शन होना चाहिए। जानबूझ के वो जो डॉक्टर सिस्टर है, उनका पिताजी माताजी को वो मेन विटनेस है, उसको खत्म करने के लिए किया। ममता का इशारा से विनीत गोयल और मनोज वर्मा ने किया, विटनेस खत्म करने की कोशिश। जो एफआईआर किया गया उसके ऊपर क्या कहेंगे? जो एफआईआर तो होना चाहिए, एफआईआर में काम नहीं होगा तो पुलिस एक्शन मामला होना चाहिए। कल से देखा जा रहा है कि रानीगंज में जो अभियान में जो शामिल हुए उनको रानीगंज से कई लोगों को पकड़ा गया है। कल भी पकड़ा गया था नवान्न में। पूरा फेक एफआईआर है। हम लोग लीगल बैटल करके उसको छुड़ा लेंगे। आज पुलिस का परिवार भी देखा गया है कि विक्षोभ में शामिल हुए हैं, क्या कहेंगे? कोई विक्षोभ नहीं हुआ, उसको विक्षोभ खत्म हो गया। उसको बोलिए बोलपुर जाकर विक्षोभ करने के लिए अनुब्रत का साथ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज के टीडीबी कॉलेज के सामने तृणमूल छात्र परिषद नेता रेहान साकिब के नेतृत्व में सोमवार को अनिश्चितकालीन धरना प्रदर्शन शुरू किया गया। यह प्रदर्शन कॉलेज प्रबंधन द्वारा स्नातकोत्तर स्तर पर 5 विभागों में अचानक पढ़ाई बंद करने के फैसले के विरोध में किया जा रहा है। रेहान साकिब ने इस फैसले की कड़ी निंदा करते हुए कहा कि अवस्थान विक्षोभ থেকে आंदोलन চলছে। কোন জায়গায় আন্দোলন চলছে সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো সেই দৃশ্য। আমি আমার ভিডিও জার্নালিস্টকে সোজাসুজি ফোকাস করতে বলবো যে অবস্থান বিক্ষোভ, কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। এই অবস্থান বিক্ষোভ থেকে উঠে আসছে কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। কারা আন্দোলনে বসেছে, কারা এই অবস্থান বিক্ষোভ আন্দোলনে বসেছে আপনারা দেখছেন সরাসরি আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে স্টুডেন্ট কর্তৃপক্ষ ন্যাক মর্যাদা প্রাপ্ত টিডিবি কলেজের সামনে গেটে যে এন্ট্রান্স সেখানে অবস্থান বিক্ষোভে বসেছে। আপনারা দেখছেন সরাসরি স্লোগান এখান থেকে উঠে আসছে, শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি হচ্ছে এটাই। আপনারা দেখছেন সরাসরি প্রাক্তন ছাত্র নেতা রেহান সাকিবের উদ্যোগে আজকে বিশেষ কিছু দাবি দাওয়া নিয়ে টিডিবি কলেজের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গেছে। প্রায় অবস্থান বিক্ষোভের সময়সীমা আমরা জানতে পারছি 1 ঘন্টা ধরে চলছে। আপনারা দেখছেন সরাসরি আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে দেখছেন সরাসরি সে দৃশ্য। এমএ, এমএসসি, এমকম যেগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমনটাই আমরা জানতে পারছি। এই আন্দোলন থেকে উঠে আসছে সেই ব্যাপারগুলি। এখানে রেহান সাকিব রয়েছে, তাছাড়া ছাত্র পরিষদের স্টুডেন্টরা এখানে দেখছেন টিএমসিপি ঝান্ডা হাতে নিয়ে তারা আন্দোলন করছেন। সুপ্রসিদ্ধ কলেজ ন্যাক মর্যাদাপ্রাপ্ত টিডিবি কলেজের সামনে অবস্থান বিক্ষোভ। আমরা এখন সরাসরি জুড়ে যাব রেহান সাকিবের সাথে। উনি আর কি বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরছেন সেটা বলবো। আমরা এখন এই অবস্থান বিক্ষোভে জানতে পারছি
যে রেহান সাকিব এখানে আবেদন জানাচ্ছেন। রেহান সাকিব এখানে আবেদন জানাচ্ছেন। রেহান সাকিব যে আবেদন জানাচ্ছে যে বিভিন্ন যে রানীগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে তাদেরকে, রানীগঞ্জের বণিক সংগঠন, চেম্বার অফ কমার্সকে তাদের সাথে যৌথভাবে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে রেহান সাকিব। এর পরবর্তী পর্যায়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এই প্রস্তাবগুলি রেহান সাকিব পাঠাবে, এমনটাই অবস্থান বিক্ষোভ থেকে উঠে আসছে। আমরা এখন ডিরেক্টলি জুড়ে যাব প্রাক্তন ছাত্রনেতা রেহান সাকিব তার এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে উনি আমাদের কাছে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরছেন। আমাদের কলেজে এমএসসি এমকম বন্ধ করা হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে। আরে জবাব চাই। আরে জবাব সাধারণ ছাত্রছাত্রীদের জন্য তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। আরে লড়াই চাই। টিডিপি কলেজে এমএসসি এমকম বন্ধ করা হলো কেন? কলেজ কর্তৃপক্ষ জবাব দাও। এটা খুব ধিক্কারজনক এবং খুব নিন্দনীয় একটা ঘটনা যেটা টিডিপি কলেজে হয়েছে। আমরা জানি যে লাস্ট 10-12 বছর থেকে টিডিপি কলেজে এমএ, এমএসসি এবং এমকম এর কোর্স করানো হয়। টোটাল 8টা সাবজেক্টে এমএসসি, এমকম এবং এমএ টিডিপি কলেজে হয়। হঠাৎ করে আমরা 8 তারিখে দেখি যখন কাজী নজরুল ইউনিভার্সিটি পিজি এডমিশন, পোস্ট গ্রাজুয়েশনের এডমিশনের জন্য যখন নোটিফিকেশন বার করে, তখন আমরা দেখতে পাই যে কলেজে 5টা সাবজেক্টে এডমিশন ইনারা বন্ধ করে দিয়েছেন। তার মানে 5টা এমএসসি, এমকম এবং এমএ টিডিপি কলেজ থেকে বন্ধ করে দেওয়া হলো। কেন করলেন? কার প্রেসারে এসে করলেন? কার স্বার্থে করলেন? প্রিন্সিপাল স্যার এটা আমরা জানি না। যে সাবজেক্টগুলো বন্ধ করা হয়েছে সেই সাবজেক্টগুলো আগে আমি বলে দিই, যে 8টা সাবজেক্ট চলতো সেই সাবজেক্টগুলোর নাম আমি বলে দিচ্ছি। আর্টসের মধ্যে চলতো আপনার ইংরেজিতে আমরা আগে পিজি করতে পারতাম, উর্দুতে পিজি হতো, বাংলায় পিজি হতো, হিন্দিতে পিজি হতো। তারপর এমএসসি করতে পারতাম আমরা, জিওগ্রাফিতে এমএসসি হতো, জুলজিতে এমএসসি হতো, কেমিস্ট্রিতে এমএসসি হতো। আর সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা কমার্স, আমরা এখানে এমকমও করতাম। वहीं कॉलेज की प्रिंसिपल मिलन मुखर्जी की अनुपस्थिति में टीचर इंचार्ज की भूमिका निभा रही डॉक्टर शर्वानी मुखर्जी ने बताया कि হচ্ছে ছেলেদের দুঃখ পাওয়াটা স্বাভাবিক, তবে আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে 2020-তে আমাদের দিল্লি থেকে ইউজিসি থেকে আমাদের এনইপি সিলেবাস চালু হয়েছে, এনসিসিএফ সিলেবাস, যে সিলেবাসে এখন আপনার অনার্স ডিগ্রিটা 4 বছরের হয়ে গেল। 6টা সেমেস্টার ছিল, এখন 8টা সেমেস্টার হয়ে গেল। আর পিজিটা এখন 2টো চলছে, এরপরে 1 ইয়ার চলবে, সেটার কোনো সিলেবাস এখনো ক্রিয়েটেড হয়নি। আমাদের টিডিপি কলেজে 30টা সাবজেক্টে অনার্স চলে এবং তার মধ্যে যদি 7th ইয়ারে আমরা যখন 7th সেমেস্টারে পৌঁছবো তখন পিজি ইউজির আমাদের এনাফ ক্লাসরুম নেই, এনাফ টিচার নেই যে একসঙ্গে আমরা 4টে সেমেস্টার, ইউজি সেমেস্টার 1, সেমেস্টার 3, সেমেস্টার 5, সেমেস্টার 7 চলবে। তার সঙ্গে আমরা পিজি 1, পিজি 3, অড সেমেস্টার, ইভেন সেমেস্টার, আমাদের ক্লাসরুম নেই, আমাদের টিচার ফ্যাকাল্টি নেই। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। দ্বিতীয় নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা পিজি খুলেছিলাম টিডিপি কলেজে অনেক আশা নিয়ে যে আমাদের কলেজ একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হবে, কিন্তু দুঃখের বিষয় আমাদের পিজিতে এনরোলমেন্ট খুব কম। এই মুহূর্তে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কেমিস্ট্রিতে পিজিতে মাত্র 2টি স্টুডেন্ট, তারাও সিনিয়র বয়সের, তারা ডাইরেক্ট এখনকার ফ্রেশ স্টুডেন্ট নন, 2জন। আমাদের ইংলিশে, আমি ইংলিশ ডিপার্টমেন্টের, আমাদের ইংলিশে ভর্তি হয় 14-15 জন, তারপরে পড়তে গিয়ে 8-9 জনে দাঁড়ায়। তাদের মধ্যে কেউ 1জন ক্লাস করে, 2জন ক্লাস করে না। আমরা বলে ফেড আপ। এই নিয়ে আমাদের কেএনইউর সঙ্গে কথা হচ্ছিল। केएनयू চাইছে যেহেতু এখন एनईपी सिलेबस आसছে कॉलेज पीजी मेंटेन कर। वहीं गवर्निंग बॉडी के अध्यक्ष रानीगंज के विधायक तापस बनर्जी ने कहा कि पीजी में छात्रों की संख्या काफी कम है,
जैसे केमिस्ट्री विभाग में सिर्फ 2 छात्र और अंग्रेजी विभाग में 12 से 14 छात्र ही प्रवेश ले रहे थे, जिनमें से भी नियमित रूप से क्लास में आने वालों की संख्या कम होती है, जबकि कॉलेज के पास न तो इतने कम छात्रों के लिए क्लासरूम है और न ही विज्ञान विभाग के लिए लैबोरेटरी है और न ही फंड। ऐसी स्थिति में इन विभागों को चलाना संभव नहीं था। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। बांकुड़ा जिले के सोनामुखी थाना क्षेत्र के चकाई गांव में तृणमूल कांग्रेस के बूथ कन्वीनर की गोली मारकर हत्या कर दी गई। पुलिस ने मृतक की पहचान सिकंदर खान उर्फ सायन खान के रूप में की है। सोमवार रात करीब 9 बजे स्थानीय पखन्ना बाजार से बाइक पर अपने घर लौटते समय अज्ञात बदमाशों ने पीछे से उन पर लगातार गोलियां चला दी। गोली लगने से सिकंदर खान की मौके पर ही मौत हो गई। इस घटना को लेकर तृणमूल और बीजेपी के बीच आरोप प्रत्यारोप शुरू हो गए हैं। तृणमूल कांग्रेस ने हत्या के लिए बीजेपी और अन्य विपक्षी दलों को जिम्मेदार ठहराया, जबकि बीजेपी का कहना है कि यह तृणमूल की अंदरूनी गुटबाजी का नतीजा है। बताया जा रहा है कि पिछले 1 साल से सोनामुखी ब्लॉक के चकाई गाँव में तृणमूल के 2 गुटों के बीच तनाव जारी है। 2 मार्च को भी यहाँ दोनों गुटों में झड़प और गोलीबारी हुई थी, जिसमें एक तृणमूल नेता घायल हुआ था। अब 6 महीने बाद ही इस बार बूथ कन्वीनर की हत्या हो गई। এই যে টিএমসি বানায় ও বিজেপি করছে, বুথ সভাপতি পদে পাবে যে 10 লাখ টাকা ঢুকেছে, সেই টাকা জানছে ওকে যদি মানে মেরে দিই তো টাকাটা আমি হাতি নেব। আচ্ছা, গ্রামের কাজ কে করেছে? নাসিম শেখ। নাসিম শেখ কোন দল করতো? নাসিম শেখ আগে করতো, 5 বছর আগে টিএমসি করতো, দিয়ে ও দল বিরোধিতা করতো, মানে টাকা পয়সা মেরে মুছে দালান বাড়ি করে নিয়েছে বলে ওকে বরখাস্ত করে দিয়েছে, দিয়ে এখন করছে ও বিজেপি করে আমার দাদা কাজ ঘুমানো। তো সে যদি বিজেপি করে তাহলে সে তৃণমূলের পদ কেন করে চাইছিল না? যে পদের রিটার্ন আসার জন্য আরো কিছু মানে পদ চাওয়ার জন্য এবারে আগে ছিল পদে, তো এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোন রকম কামাতে পাবো। কিন্তু দল তো দেখে নিচ্ছে যে এই কাজ করার লোক নয়, গ্রামের লোক ভালো করে বুঝে গেছে। যেহেতু ও 5 বছর ধরে কিছু করেনি, তো এখন আর কি করবে? নাসিম শেখ ফোন করেছে, এটা কি করে বুঝলি? একদম নাসিম শেখ যদি না করেছে তো ওর বাড়িতে আরো তো গ্রামের লোক আছে। সাধারণ আমাদের গ্রামে 300 বাড়ি আছে, 300 বাড়ির মধ্যে এমন কোন লোক যে নেই বলা চলবে না। কিন্তু প্রথম কথা গোষ্ঠী দ্বন্দ্ব এই জায়গায় কোনো অবকাশই নেই। কারণ হচ্ছে আমার চকাই বুথ পেয়ারবেড়া অঞ্চল, এই বুথ বারবার 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। গোষ্ঠী দ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ? নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতি সুলভ একটা আচরণ তার প্রতি বারবারই রেখেছে এবং প্রাণনাশের হুমকিও একাধিকবার দিয়েছে। তো সেই জন্যই তার পরিবারের থেকে শুনে পরে আমরা তার পরিবার অভিযোগ যেটা করছে নাসিম শেখ এবং তার পরিবার। না, কোনোদিন না, কোনোদিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি। সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে 2024 নির্বাচনে আমরা এই সিকান্দার সায়ুমকে আমরা ওখানে কনভেনার করেছিলাম। 2024 নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং 800 অধিক ভোটে সেখান থেকে আমরা জয়যুক্ত হয়েছি। তার পরিবার না না না, তৃণমূলের সাথে সে কোনোভাবেই যুক্ত নয়। আর পরিবার এখন দেখুন স্বজন হারানো শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয়। তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত নয়, যুক্ত ছিল আমার সায়ুম। অতএব তার পরিবার এখন স্বজন হারিয়েছে, আত্মীয় হারিয়েছে, পরিজনকে হারিয়েছে, তাদের মানসিক অবস্থা ঠিক আছে। এখন বাঁচার জন্য তৃণমূলের আশ্রয় নেবে, কিন্তু যাদের মানে অর্ডারে, এই যাদের নির্দেশে, যাদের পরিকল্পনা, এই প্রথম বক্তব্য হচ্ছে ওই বুথে কোনোদিন বিজেপি ছিল না। আপনারা রেজাল্ট দেখবেন, ওই বুথে বিজেপি কোনোদিনও ভোট পায়নি। আমাদের ওই বুথে আজ অব্দি আমরা বুথ কমিটি সব জায়গায় করে থাকি, কিন্তু ওখানে একটি নাম পাঠাতে বলে, যেখানে কেউ নেই অন্তত একটি নাম পাঠাও। আমরা ওই চকাই বুথ থেকে আজ অব্দি একটি নামও পাঠাতে পারিনি, ওখানে কেউ বিজেপি নেই। যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, সম্ভবত 1 মে, তো তখনও কিন্তু প্রথম এই অভিযোগ উঠেছিল, ওরা উঠানোর চেষ্টা করেছিল। পরে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে তৃণমূল, জেল খেটেছে তৃণমূল, যা ধরেছে পুলিশ, যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। আর এদের তো কথাই আছে চোরের মায়ের বড় গলা। এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। সেটা ভাঙড়ের আপনারা দেখেছেন, কিছুদিন আগে তৃণমূলের নেতা খুন হয়েছে, সেখানে আইএসএফকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, পরে গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের নেতারা।
এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে এবং সম্পূর্ণ ভাগ বাটোয়ারা নিয়ে এদের ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্ব। পরিবারের তরফে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে নাসিম শেখের বিরুদ্ধে। এই নাসিম শেখের রাজনৈতিক পরিচয়, উনি বরাবর তৃণমূল, উনি বুথ সভাপতি ছিলেন একসময়। এখানে নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। পরিবারের বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু এক একজন এক এক রকম বলছে। তো কখনো বলছে যে নাসিম শেখকে আমরা তুলে এনেছিলাম, নাসিম শেখ আমার স্বামী, কেউ বলছে আমার ভাই, যে উপরে উঠে যাচ্ছে তার জন্য ওর হিংসা হচ্ছে, তার জন্য এসব করলো। তো এটা তো হলো, কিন্তু পিছনে যে ঘটনাটা ঘটেছে, যে গুলিটা চলেছিল, যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। भाजपा कार्यकर्ताओं को लेकर कर्मी सम्मेलन आयोजित दुर्गापुर के इस्पात नगरी ए जोन में स्थित नेताजी भवन ऑडिटोरियम हॉल में की गई कर्मी सम्मेलन में मिथुन चक्रवर्ती उपस्थित थे। इसके अलावा दुर्गापुर के विधायक लक्ष्मण घरोई, अभिजीत दत्ता, चंद्रशेखर बनर्जी सहित मंडल एवं बूथ लेवल के कार्यकर्ता मौजूद थे। कार्यक्रम की शुरुआत अतिथियों को फूलों का गुच्छा देकर सम्मानित किया। विधायक ने मिथुन चक्रवर्ती को फूलों का गुच्छा देकर सम्मानित किया। इसके बाद दीप प्रज्वलित कर कार्यक्रम की शुरुआत की गई। इस बैठक में कर्मियों की असुविधा एवं इलाके में काम करने वालों को लेकर अपना वक्तव्य रखा गया। मिथुन चक्रवर्ती ने उन सब की बातों को सुनकर दिशा निर्देश दिया किस तरह से चलना होगा ताकि 2026 के चुनाव में संगठन को मजबूत किया जा सके। कार्यक्रम समाप्त होने के बाद मिथुन चक्रवर्ती ने मीडिया के समक्ष बोलते हुए कहा कि हिंदुत्व बोलून, सनातनित्व बोलून, যাই বলুন, আমি বলছি সনাতনীয় আমাদের উৎস। সেই জন্য বলছি যে গর্ব সে কও हम সনাতনী। বলছি বিষ্ণুদা, নবান্ন অভিযানে বেছে বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে। সজল ঘোষকে, অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে, কিন্তু এরা অনুব্রত মণ্ডলের বেলা এত নিশ্চুপ কেন পুলিশ? এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে, এই রাজ্যকে বদলাতে হবেই, এই সরকারকে বদলাতে হবেই, তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। দাদা লাস্ট প্রশ্ন, বলছি আজকে বাঁকুড়ার কর্মীদের সঙ্গে বৈঠক করছেন, কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, কি উঠে আসছে? বিজেপি কি বুথগতভাবে যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার জন্য? দেখুন, লড়াই তো করতেই হবে। ওরা কোনো বুথ নিয়ে লড়াই করে না, ওরা শক্তি নিয়ে লড়াই করে। ওরা বলে তোকে বসতে দেবো না, তোকে ভোট করতে দেবো না, এটা তো সেটা সেই ব্যাপার নয়। কিন্তু 26-এর আগে আপনার স্ট্রেংথ কি রয়েছে যথেষ্ট তৃণমূলের সঙ্গে লড়াই সেটা দেখতে পাবেন এবার। দাদা বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা আজকে খুন হয়েছে। এই যে রোজ রোজ খুন হচ্ছে, শাসক দলের নিজেদের দিকে আঙুল উঠছে। 26-এর আগে কি এটা দলের মানে ওদের রক্তক্ষরণে এটা কি আপনার কোনো সুবিধা হবে? ওই কী বলবো বলুন, মানে আমার কোনো রোজই মারা যাচ্ছে তৃণমূল। খুবই দুঃখের বিষয়, কিন্তু কিছু বলতে পারছি না এখন। বলার ইচ্ছে কিন্তু এই ধরনের বাংলা সিনেমা করে জাতীয় পুরস্কার অর্জন করেছে, অথচ আপনার দলের কেন্দ্রীয় মুখপাত্র অমিত মালব্য বলছে বাংলা কোনো ভাষাই না। কতটা খারাপ লাগে আপনার? ওইভাবে বলেন আলোটা ছাড়ো। দাদা আজকে কর্মকর্তা সম্মেলনে কর্মীদের কোনো সমস্যার কথা তারা তুলে ধরলেন? অনেক করে ধরেছেন, যারা কিছু বুঝেছেন না বুঝেছেন, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিছু মিসকনসেপশন ছিল, মিস কমিউনিকেশন ছিল, সেগুলো একটুখানি মিটিয়ে দিলাম, বাকি সব দেখে দেবে এরা। এমন করে নাথিং মেজর। 2024-এও আপনি লোকসভা নির্বাচন আগেও প্রচার করেছি, এবার আমি কার্যকর্তা মিটিং করছি, তো মধ্যে অনেক পাওয়া যাচ্ছে, দেখছি মানে অনেক সংগঠিত, বিজেপি অনেক সংগঠিত হচ্ছে, এটাই চাই। আমরা লড়বো, আমি লড়ে হারার লোক, আমি এমনি হারার লোক নয় যে আমাকে মারলেন আমি পড়ে গেলাম, আমি ঠিক 9 গোনার আগে আবার উঠে পড়বো। মিঠুন চক্রবর্তীকে কি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে? আমি সেটা আমার পার্টির মধ্যে, আপনার ইচ্ছা? আমাদের পার্টির ডিফারেন্ট থিং। মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন, কি বলবেন? এগুলো ভাই তুমি যেগুলো জিজ্ঞেস করছো সংবিধান সম্বন্ধে এত নলেজ আমার নেই। দাদা একটা শেষ প্রশ্ন করি, মিঠুন চক্রবর্তীকে রাজ্য বিজেপির এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে আগামী মুখ্যমন্ত্রীর মুখ। আচ্ছা একটা কথা বলুন, আপনারা কি বিজেপিকে চেনেন না? 21টা রাজ্য চালাচ্ছে বিজেপি। কোনোদিন কাউকে বলেন আমাদের একটাই মুখ,
সেটা হলো মোদিজি, নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন। এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি, কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। তৃণমূল বাংলা বাঙালির কথা বলছে, মিঠুন চক্রবর্তী তো বাঙালি। কোনো ভাই এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর উপরে। কী করে বলছেন? পাঁচটা টপ নাম্বার 1 সিঙ্গার বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছে, গান গাইছে। আমার মতো লোক কী বলছেন? কোথায়? ওয়্যার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে হলে একবার এই ছোটো কাজটা করে দে না ভাই, পুরো দাদা একটা লোক আমার। তাদের থেকে কী করবেন? কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবেন, তারা খাবে কি? दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। बंगाल की राजनीति में एक बार फिर विवाद खड़ा हुआ है। ऑल इंडिया मतुआ महासंघ की बोगांव शाखा ने बीजेपी विधायक अशोक कीर्तनिया के खिलाफ गंभीर आरोप लगाते हुए चुनाव आयोग और बोगांव के सब डिविजनल ऑफिसर को लिखित शिकायत सौंपी है। मतुआ महासंघ का आरोप है कि बोगांव उत्तर केंद्र से बीजेपी विधायक अशोक कीर्तनिया का नाम 2002 की वोटर लिस्ट में मौजूद रहने के बाद उसी लिस्ट में उनके माता पिता का नाम नहीं है। महासंघ का दावा है कि 2010 में जाकर उनके माता पिता के नाम पहली बार वोटर लिस्ट में दिखाई देता है। महासंघ के अनुसार यदि माता पिता 2010 में वोटर बने तो उनके बेटे का नाम 2002 में कैसे वोटर लिस्ट में शामिल हुआ? इस आधार पर विधायक की नागरिकता पर भी सवाल खड़े किए गए हैं। महासंघ ने दावा किया कि अशोक कीर्तनिया अवैध रूप से वोटर बने हैं और उन्हें तुरंत विधायक पद से इस्तीफा देना चाहिए। विवाद पर प्रतिक्रिया देते हुए अशोक कीर्तनिया ने आरोप के सिरे से खारिज किया। उन्होंने कहा कि उनके पिता 1950 में ही भारत आ गए थे और उनके माता पिता के पास सभी जरूरी दस्तावेज मौजूद हैं। विधायक का कहना है कि उनके माता पिता का नाम 1993 में ही वोटर लिस्ट में शामिल हो गया था। उन्होंने इस पूरे मुद्दे को लेकर तृणमूल कांग्रेस की राजनीतिक साजिश बताया और कहा कि यह सब उन्हें परेशान करने के लिए किया जा रहा है। तृणमूल कांग्रेस के बोगांव जिला अध्यक्ष विश्वजीत दास ने कहा, अगर 2002 में अशोक कीर्तनिया का नाम था लेकिन उनके माता पिता का नहीं था तो इसका जवाब बीजेपी को देना होगा। ये अजीब बात है कि बेटा पहले वोटर बनता है और माता पिता बाद में। वहीं बीजेपी बोगांव जिला अध्यक्ष विकास घोष ने आरोपों को बेसिर पैर का करार दिया। उन्होंने कहा कि अशोक कीर्तनिया के परिवार के पास सभी कागजात मौजूद है और तृणमूल केवल मतुआ समुदाय को गुमराह कर रही है। इस बीच चुनाव आयोग कथित फर्जी वोटरों की पहचान को लेकर पहले से ही सक्रिय है। अब देखना होगा कि इस मामले में आयोग क्या कदम उठाता है। यह मामला न सिर्फ नागरिकता और दस्तावेजों पर सवाल उठाता है बल्कि बंगाल की राजनीति में आगामी दिनों में इससे बड़ा विवाद खड़ा हो सकता है। মহকুমা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আজকে এসডিওতে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, পরিবারের কারো নাম নেই। তারা অভিযোগ তুলছে পরবর্তীতে কোর্ট, যেটা বাগান কোর্ট বলা হয়, সেই বাগান কোর্ট দিয়ে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট করেছেন আপনার বাবা মা। সেক্ষেত্রে আপনার বিধায়ক পদ খারিজের দাবি তুলেছে, কি বলবেন? প্রথম কথা বলে একটা পেপার আছে 1950 সালে আমার বাবা এসেছে, পেপারটা এখানে আছে। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে পর্যন্ততে, তারা ভেরিফিকেশন করবে। আমার পরিবার যে বাগান কোর্ট দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ রকমের লেখা। দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, 1993 সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে আছে। কার নাম আছে? এটা এখানে লেখা আছে, দেখে নিন, কত ছবি তুলে নিয়েছে, ভোটার লিস্টের নাম তোলা আছে। অভিযোগ জানানো যে বিজেপি বিধায়ক তার 2000 সালে ভোটের নাম আছে, কিন্তু তার বাবা মায়ের নাম 2011 সাল থেকে আছে। তারা অভিযোগ করছে যে বাংলাদেশকে অবৈধভাবে এসেছিলেন বা কি বলবেন? দেখুন, অশোক দা আমাদের যে বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয়, ওনার বাবা 60 সাল থেকে 65 সালের সময় বাংলাদেশ থেকে আসে এবং তার বাবা মার ভোট হয়েছিল 93 সালে। 93 সালে ভোট হয়েছিল।
আমাদের যেটুকু জানা আছে, আমি অশোকদার সাথে যেটা কথা হয়েছে, কিন্তু যেটা টিএমসি মতুয়ার থেকে বলছে, টিএমসি আবার কবে মতুয়া হলো? টিএমসি আবার রামের নাম, মানে ভূতের মুখে রাম রাম। যে মতুয়া আমাদের হরিচাঁদ গুরুচাঁদের সম্বন্ধে আজে বাজে কথা বলে, যাদের মুখ্যমন্ত্রী, তাদের মুখে আবার মতুয়া। টিএমসি আবার কবে মতুয়া হলো এটা আমার জানা নেই। যাই হোক, আমাদের যে এই ভোটার লিস্টে 2011 সালে নাম উঠেছে বাবা মায়ের, তার আগে ভোটার লিস্টে নাম আছে 2002 সালে বর্তমান বিধায়ক অশোক কীর্তনিয়া। এই উত্তরটা তো অশোক কীর্তনিয়া দেবে, এটা বিজেপিকে দিতে হবে। যে বাবা মা পরে ভোটার হয়, ছেলে আগে ভোটার হয়, এই উত্তরটা প্রধানমন্ত্রী দিতে হবে, অমিত শাহ দিতে হবে। অশোক কীর্তনিয়া তিনি উত্তরটা দিক যে এটা কি ধরনের ঘটনা, যে সন্তান আগে ভোটার হয় আর বাবা মা পরে ভোটার হয়। এই চক্রান্ত, এই যে বিজেপি বাংলার উপরে যে চক্রান্ত করছে, এনআরসির নাম করে নিয়ে যে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার একটা বড় চক্রান্ত। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। आसनसोल नगर निगम के 91 नंबर वार्ड अंतर्गत काठगदा मोड़ पर आज एक हाई मास्ट लाइट का उद्घाटन किया गया। इस मौके पर यहां आसनसोल नगर निगम के डिप्टी मेयर वसीम उल हक, 2 नंबर बोरो चेयरमैन मुजम्मिल शहजादा के अलावा प्रतिमा मुखर्जी, रोशन प्रसाद, मानस सिन्हा, पूर्वी घोष, काजल साव, अक्षय बावरी, शिवदास आदि उपस्थित थे। इस मौके पर वसीम उल हक ने कहा कि राज्य के मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर पूरे राज्य के साथ साथ रानीगंज में भी विकास कार्य किया जा रहा है। वहीं मुजम्मिल शहजादा ने भी कहा कि यहाँ पर इस लाइट को लगाने के लिए लोग लंबे समय से मांग कर रहे थे, आज यहाँ पर इस लाइट को लगाया गया। उन्होंने कहा कि आज के 91 नंबर वार्डे गिरजापाड़ा कादुरा मोड़े 4,18,292 টাকা দিয়ে ফান্ড আমরা যেটা অ্যালটমেন্ট করেছিলাম, এই ডেভেলপমেন্ট ফান্ড থেকে এই হাইম্যাক্স লাইটটা এখানের মানুষের চাহিদা হিসাবে আমরা আজকে মানুষকে পরিষেবার জন্য দিতে পেরেছি। এইটা হচ্ছে পশ্চিমবাংলার এবং আসানসোল কর্পোরেশনের ডেভেলপমেন্টের কাজ। আপনারা জানেন যে পরিবর্তনের পর যে পশ্চিমবাংলার মাটি মানুষ সরকার এসছে, মানুষের জন্য কাজ করছে, উন্নয়নের কাজ করছে। আসানসোল পৌর নিগমও সেই পথে হাঁটছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা সব জায়গায় উন্নয়নের কাজ, রাস্তাঘাট, গলি এই সবগুলো করতে পারছি। তার একটা পার্ট যে আমরা এখানে লাইটের আজকে করলাম। এবং আপনার সঙ্গে সঙ্গে দেখছেন যে আজকে গোটা রাজ্যের সঙ্গে আমাদের আসানসোল পৌর নিগম অঞ্চলে যে পাড়াতে কি কাজ হবে, এতদিন ধরে যারা নির্বাচিত কাউন্সিলর থাকতো তারাই লিখে দিত যে আমার পাড়াতে এই কাজ আছে, এই দরকার আছে। মুখ্যমন্ত্রী দেখলেন যে সরকার বা পৌর নিগম বা পঞ্চায়েত যা আছে সেইটা সরকারি দপ্তর থেকে মানুষের ঘর থেকে চলবে, মানুষের পাশ থেকে চলবে। সেই জন্য আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমটা বার করে মানুষের কাছে গিয়ে মানুষ কি চাহিদা, মানুষের কি ডিমান্ড, মানুষ নিজের এলাকা নিজের উন্নয়নের কথাটা বলছেন। देखिए, कॉरपोरेशन के तरफ से, आसनसोल कॉरपोरेशन के तरफ से रानीगंज बोरो वार्ड नंबर 91 काठगदा मोड़, ये इलाके में पब्लिक का बहुत दिनों से डिमांड था एक हाई मास्ट लाइट के लिए, जो हमने अपने फंड से, बोरो फंड से, उसको आज ये लाइट जो जल रही है उसको लगाया गया। हमारे डिप्टी मेयर साहब आए हुए हैं, हमारे एक्स काउंसलर प्रतिमा मुखी हैं, हमारे माइनॉरिटी के ब्लॉक प्रेसिडेंट नियाज अहमद, काजल दा, मानस दा, जितने हमारे हैं इस वार्ड में मोहल्ले के लोग, सारे लोग हैं। मामाटी मानुष सरकार जो डेवलपमेंट के काम कर रहे हैं, हमारे चीफ मिनिस्टर के ऑर्डर के हिसाब से, जो अभी हमारे डिप्टी मेयर साहब बताएं, द्वारे सरकार अपना पाला अपना समाधान, कि पब्लिक खुद अपना प्रॉब्लम बताएंगे जाके बूथ में, जो 10 लाख करके प्रत्येक बूथ में दिया जा रहा है, वो बोलेंगे कि मेरा मोहल्ला में लाइट का काम, गली का काम जो बाकी है वो खुद से लिखाएंगे अपने वोट। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।